হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কথা। চলছে ইউনিট বাই সিআইপি প্র্যাকটিস। আজকের ভিডিও ২০২৪ ডিসেম্বরের সেল বায়োলজি পার্ট সি। আমরা আগের ভিডিওয়ে পার্ট বি ডিসকাস করেছি। আজকের ভিডিও পার্ট সি কে নিয়ে ডিসকাস হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, পার্ট সি এ সবথেকে ইজি ক্যাটাগরির কোয়েশ্চেনের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট হচ্ছে ম্যাচিং টাইপ কোয়েশ্চেন। এখানে তোমার যদি চারটের মধ্যে একটাও জানা থাকে, খুব ভালো ভাগ্য থাকলে একটাতে কোয়েশ্চেন সলভ হয়েছে। তোমাদের এখানে এটা ইজি দিয়েছে। এখানে টপিক উপরে লিখে দিয়েছে কোন টপিক থেকে কোয়েশ্চেন। টপিক কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে না। অতগুলো কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেনটা পুরো তোমাদের মাথায় ক্লিক করতে হবে এটা কোন টপিক থেকে কোয়েশ্চেন দিয়েছে। এখানে যেমন বলেই দিয়েছে এটা অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন থেকে দিয়েছে। অ্যাক্টিন ফিলামেন্ট মানে সাইটোস্কেলেটন সবথেকে থিন ফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্ট, যার কাজ সেলুলার শেপ দেওয়া, সেল মোটিলিটি হেল্প করা, এরকম সেলুলার প্রসেসে হেল্প করা। সেই অ্যাক্টিন ফিলামেন্টে কোন প্রোটিন বাইন্ড করে, সেই প্রোটিন কি ফাংশন এক্সিকিউট করে সেটা থেকে কোয়েশ্চেন। তো এখানে পুরো একটা চার্ট আছে বইয়ের। ওই চার্ট থেকে প্রোটিন আর প্রোটিনের কাজ মুখস্থ করলে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন দেয়। প্রচুর কোয়েশ্চেন এখান থেকে সলভ হয়ে যায়। এটা রিপিটেড কোয়েশ্চেন। আগেও অনেকবার এসছে, এখন এসছে। ফার্স্ট ফরমিন। ফরমিন অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন। এর কাজ কিভাবে মনে রাখো? ফরমিন মিনস ফরমেশন। ফরমেশন অফ হোয়াট? অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্টের ফরমেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে নিউক্লিয়েশন। মানে নিউক্লিয়েট অ্যাসেম্বলিতে ফরমিন হেল্প করে। কোনো ফিলামেন্টের দুটো এন্ড থাকে, একটা পজিটিভ এন্ড, একটা নেগেটিভ এন্ড। পজিটিভ এন্ডে অলওয়েজ পলিমারাইজেশন হয়, মানে সেখান থেকে ফিলামেন্ট তৈরি হয়। আর নেগেটিভ এন্ডে ডিপলিমারাইজেশন হয়, মানে ওখানে নিউক্লিয়ার ডিসঅ্যাসেম্বলি হয়। ওরকম বলতে পারবো না, নেগেটিভ হলে সব নেগেটিভ কাজই হবে, ওখান থেকে ভাঙা শুরু হবে, ডিগ্রেড শুরু হবে। ফরমিন যেহেতু ফরমেশনে হেল্প করছে, তাহলে ও কোথায় বাইন্ড করবে? লাস্ট এন্ডে। তাহলে ফরমিন মিনস সেই যে নিউক্লিয়ার অ্যাসেম্বলি। এর সঙ্গে ৩। নেক্সট এআরবি। এআরবি 2/3 দেখলে মাথায় ক্লিক করা দরকার। এটা হচ্ছে ব্রাঞ্চিং হেল্প করে। শুধু ব্রাঞ্চিং ওয়ার্ডটা মাথায় থাকলে মেলাতে পারবো আমরা। ফার্স্ট এজ ব্রাঞ্চিং। কোফিলিন। কোফিলিন আছে, একটা প্রোফিলিন আছে। আমরা মনে রাখি প্রোফিলিন, PRO, প্রো মিনস গ্রো আপ, মানে ও পলিমারাইজেশনে হেল্প করবে। আর প্রো এর উল্টো কো, সিও মানে হচ্ছে ডিসঅ্যাসেম্বলিতে হেল্প করবে, মানে এডিপি অ্যাক্টিং সঙ্গে বাইন্ড করে। এখানে প্রো দেয়নি, কো দিয়েছে। তো কো মানে হচ্ছে ডিসঅ্যাসেম্বলি। লাস্ট ওয়ান ইজ ট্রোপোমাইসিন। ট্রোপোমাইসিন হলো স্টেবিলাইজ করে ফিলামেন্টকে। তো সেকেন্ড অপশন। তো এখানে কারেক্ট অপশন ইজ নাম্বার 2। আমি এখানে অ্যান্সার আর ওই বড় চার্ট যেটা বলছিলাম ওটা দিয়ে দিয়েছি। এই চার্টটা পুরো মুখস্থ করলে অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। আর এটা খুব ইম্পর্টেন্ট টপিক, মানে খুব রিপিটেড টপিক। সাইটোস্কেলেটন ৩টে সাইটোস্কেলেটন হয়, অ্যাক্টিন, ইন্টারমিডিয়েট, মাইক্রোটিউবুল। অ্যাক্টিন আর মাইক্রোটিউবুল থেকে কোয়েশ্চেন প্রচুর আসে। অ্যাক্টিন আর মাইক্রোটিউবুল থেকে এরকম চার্ট আছে দুটো বড় বড়। শুধু প্রোটিনের নাম ওদের ফাংশন করে গেলে এখান থেকে অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এখানে দেওয়া আছে ফরমিন, এআরবি, থাইমোসিন, প্রোফিলিন, ট্রোপোমডিউলিন, কোফিলিন, জেনসোলিন, ক্যাপিং প্রোটিন, ট্রোপোমাইসিন। এই কয়েকটা প্রোটিন ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর মোটামুটি ৮০ গান্ডাতে কোয়েশ্চেন। মেমব্রেন প্রোটিন দিয়ে কোয়েশ্চেন। ৩ রকমের মেমব্রেন প্রোটিন হয়, পেরিফেরাল, ইন্টিগ্রাল আর লিপিড অ্যাঙ্কার। ৩ রকম মেমব্রেন প্রোটিন হয়। পেরিফেরাল আর ইন্টিগ্রাল প্রোটিনকে কিভাবে সেপারেট আউট করা হয় প্লাজমা মেমব্রেন থেকে, ওই কনসেপ্ট দিয়ে কোয়েশ্চেন। এই কনসেপ্টটা বহুবার রিপিট হয়েছে, এখনো আসে আর পরেও আসবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আর খুব ইজিও। কি বলেছে? দ্য প্রোটিন এক্স ক্যান বি এক্সট্রাক্টেড ফ্রম ডিস্ট্রাক্টেড ইরিথ্রোসাইট প্লাজমা মেমব্রেন উইথ হাই সল্ট কনসেন্ট্রেশন। হাই সল্ট মানে বোঝা যাচ্ছে এখানে কিসের কথা বলা হয়েছে? পেরিফেরাল মেমব্রেন প্রোটিনের কথা। কোনো মতেই ইন্টিগ্রাল তো হবে না। ইন্টিগ্রাল প্রোটিনকে সেপারেট করতে গেলে ডিটারজেন্ট ইউজ করতে হয়। তাহলে প্রোটিন এক্সটা কিরকম? পেরিফেরাল প্রোটিন, মানে বি ভুল। বি ভুল মানে ৩ আর ৪ এলিমিনেট হয়ে গেল। নেক্সট, প্রোটিনটার লোকেশন বোঝানোর জন্য দুটো অবজারভেশন দেখা হয়েছে। ফার্স্ট বলেছে ট্রিটমেন্ট অফ ইনট্যাক্ট এরিথ্রোসাইট উইথ প্রোটিয়েজ ফলোড বাই এক্সট্রাকশন অফ লিড টু ইনট্যাক্ট প্রোটিন এক্স। প্রথম ট্রিটমেন্ট করার পর আমরা ইনট্যাক্ট প্রোটিন এক্স পেয়েছি, এবং প্রোটিন এক্সটা ঠিকঠাক পেয়েছি, সুস্থ স্বাভাবিক পেয়েছি, কোনো রকম ডিসরাপশন হয়নি। নেক্সট ট্রিটমেন্ট করার পর আমরা কি পেয়েছি? ফ্র্যাগমেন্টেড প্রোটিন এক্স পেয়েছি। এরকম এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ এলে আমরা খাতায় আগে লিখে নেব। অবজারভেশন 1 কি পেয়েছি আমরা? নর্মাল আরবিসি বা ইলেকট্রোসাইট নিয়েছি উইথ প্রোটিয়েজ। তারপর কি পেয়েছি? নর্মাল এক্স, কোনো ডিস্ট্রাকশন ছাড়া সুস্থ স্বাভাবিক এক্স পেয়েছি। ঠিক আছে, এবার অবজারভেশন 2 এ আমরা আরবিসিটা ডিস্ট্রাক্টেড করে দিয়েছি ফার্স্টে, মানে আউটার মেমব্রেন, আরবিসির আউটার মেমব্রেনটা ডিস্ট্রাক্টেড। তারপর আমরা প্রোটিয়েজ দিয়েছি, মানে আউটার মেমব্রেনে যে যে প্রোটিন থাকবে সব ডিগ্রেড হয়ে যাবে। তারপর আমরা অবজার্ভ কি করেছি না, এক্স প্রোটিনটা ডিস্ট্রাক্টেড, ইনট্যাক্ট নয়, ডিস্ট্রাক্টেড এক্স প্রোটিন। মানে কমন সেন্স ইউজ করে আমি বলতে পারি যে প্রোটিন এক্সটা আউটার মেমব্রেনের ছিল, সাইটোসলিক ফেসে ছিল না বাইরের ফেসে ছিল, অতটা বলতে হবে। কোনো মতেই ম্যাট্রিক্সে তো ছিল না। ম্যাট্রিক্সে থাকলে আমরা ইলেকট্রোসাইট ডিস্টার্ব করি আর না করি, মানে ডিস্টার্ব করার পরেও ম্যাট্রিক্সে যদি প্রোটিন এক্স থাকে, তাহলে প্রোটিন এক্সটা কোনোভাবেই ডিস্টার্বেড হবে না, সুস্থ স্বাভাবিক অবস্থায় ইনট্যাক্ট অবস্থায় থাকবে। তাহলে কোনোভাবেই ম্যাট্রিক্স তো ছিল না।
এবার আউটার মেমব্রেন ছিল, বুঝে গেছি। আউটার মেমব্রেনের বাইরের দিকে ছিল না ভেতর দিকে ছিল? এটা বোঝানোর জন্য অবজারভেশন এ, মানে আমরা ফার্স্ট এক্সপেরিমেন্টটা দেখতে হবে। যদি আউটার মেমব্রেনে থাকতো তাহলে ফার্স্ট কেসে যখন আমরা প্রোটিয়েজ দিলাম তাহলে ইনট্যাক্ট অবস্থা এক্সপোর্টে আমরা পেতাম না। আরেকবার ভালো করে বলছি। আরবিসি এটা আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন পেরিফেরাল প্রোটিন আছে দুভাবে থাকতে পারে, একটা বাইরের দিকে মুভ করে আর একটা ভেতর দিকে মুভ করে। আর ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্স এখানে কোনোভাবে নেই। কেন কি? আউটার মেমব্রেন ডিস্টার্ব করার পর আমরা প্রোটিয়েজ দিয়েছি, তারপর আমরা গিভেন প্রোটিন এক্সট্রা ডিস্টার্বেড পেয়েছি, মানে প্রোটিন এক্সট্রা বাইরের দিকে আউটারেই আছে। এবার বাইরের দিকে নেই, ভেতর দিকে সাইটোসলিক মুখে আছে। কীভাবে বুঝবো? সাইটোসলিক ফ্রিজে আছে, এটা নন সাইটোসলিক বাইরে। সাইটোসলিক ফ্রিজে আছে মানে এরকম আছে, ভেতরে আছে। যদি বাইরের দিকে থাকতো তাহলে অবজারভেশন 1 যখন আমরা প্রোটিয়েজ ট্রিটমেন্ট করেছি তাহলে বাইরের দিকে থাকলে আমরা প্রোটিন এক্সট্রাকে ডিস্ট্রাক্টেড অবস্থায় পাওয়ার কথা, কিন্তু আমরা প্রোটিন এক্সট্রা ডিস্ট্রাক্টেড পাইনি, সুস্থভাবে ইনট্যাক্টভাবে পেয়েছি। তাহলে কোনোভাবেই প্রোটিনটা প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে নেই, সাইটোসলিক দিকেই আছে। তাই অবজারভেশন 2 তে যখন আমরা ওপরের মেমব্রেনটা ডিস্টার্ব করে দিয়েছি, ওপরের মেমব্রেন ডিস্টার্ব করার পর কি শুধু ভেতরের মেমব্রেনটা ওপেন হয়ে গেছে। তখন আমরা যখন প্রোটিয়েজ দিয়েছি তখন আমাদের বিভিন্ন প্রোটিন এক্সট্রা ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে প্রোটিন এক্সট্রা পেরিফেরাল প্রোটিন আর প্রোটিনটা সাইটোসলিক দিকে রয়েছে। অপশন নাম্বার ডি ঠিক, কেন প্রোটিন এক্সট্রা সাইটোসলিক ফেজে রয়েছে। সিটা ভুল, কেন ম্যাট্রিক্সে নেই, মানে অপশন সি ভুল। কারেক্ট অপশন নাম্বার 2 অ্যান্সার। সেল সাইকেল থেকে spindle assembly in animal cells requires nuclear envelope breakdown, that is ANEBO. It is a multi-step process which begins when CDK cyclin B phosphorylates multiple components of the nuclear envelope. Given below are some components that are directly phosphorylated by CDK1 cyclin B. CDK1 cyclin B মানে N সাইক্লিনের কথা বলা হয়েছে। কি করে না, স্পিন্ডল অ্যাসেম্বলি যখন হয় তখন একটা ইভেন্ট হয় যেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ ব্রেকডাউন। নিউক্লিয়ারের চারধারে যে এনভেলপ থাকে সেগুলো ব্রেকডাউন হয়। তো অবভিয়াসলি তখন বলেছে যে এই যে সাইক্লিন বি আর CDK1 ওই ইভেন্টের সময় এই চারটের মধ্যে কোনগুলোকে ডিরেক্টলি ফসফোরাইলেটেড করে। ফসফোরাইলেশন করে আমরা কোনো প্রোটিনকে যেমন অ্যাক্টিভেট করতে পারি তেমন ইনঅ্যাক্টিভেটও করতে পারি। তো নিউক্লিয়ার এনভেলপ ব্রেকডাউনের সময় নিউক্লিয়ার এনভেলপ তৈরি করার জন্য যে প্রোটিন ইউজ হয় তাদেরকে ফসফোরাইলেটেড করে ইনঅ্যাক্টিভ করিয়ে দেওয়া হয় যাতে তাড়াতাড়ি ব্রেকডাউনটা হয়। তো সেটার জন্য হেল্প করে CDK1 আর সাইক্লিন বি। তো এরা কাদেরকে ডিরেক্টলি ফসফোরাইলেট করে? নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। হ্যাঁ, নিউক্লিয়ার এনভেলপের মধ্যে মাঝে মাঝে এরকম পোর স্ট্রাকচার দেখা যায় যেগুলো হেল্প করে নিউক্লিয়ার এনভেলপ তৈরি করতে। এই যে এরকম পোর থাকে এখানে, সেইগুলোর পোর তৈরি করতে তো কোনো প্রোটিনস লাগে, তো অনেকগুলো প্রোটিনস লাগে বলে ওখানে পোর কমপ্লেক্স বলেছে। সেই প্রোটিনগুলোকে ইনঅ্যাক্টিভ করার জন্য ফসফোরাইলেশন করা হয়। তো অপশন এ হবে। অপশন বি নিউক্লিয়ার ল্যামিনা। নিউক্লিয়ার ল্যামিনা ওয়ান টাইপ অফ ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট যেটা নিউক্লিয়ার এনভেলপ তৈরিতে হেল্প করে, সাপোর্ট করে। তো বি অপশন হবে, কেন কি এনভেলপ ভাঙার জন্য ল্যামিনাকেও ইনঅ্যাক্টিভ হতে হবে। তো ফসফোরাইলেশন এটা দরকার, যেটাকে CDK1 সাইক্লিন বি ফসফোরাইলেটেড করে ইনঅ্যাক্টিভ করে। নেক্সট ওয়ান গ্রেট ওয়াল কাইনেজ। CDK1 গ্রেট ওয়াল কাইনেজকে ডিরেক্টলি ফসফোরাইলেটেড করে, বাট NEBও ইভেন্টের সময় করে নাকি সাইক্লিন বিও করে এটার জন্য কোনো রেফারেন্স পাওয়া যায়নি। তো এই জন্য গ্রেট ওয়াল কাইনেজ হবে কি হবে না এটার জন্য স্টার মার্ক হয়েছিল কোয়েশ্চেনটা, যদিও কোনো সি অপশনটা নেইও। অপশন এ আর বি দিয়ে অপশন চলে আসছে, কারেক্ট অ্যান্সার চলে আসছে। তো সিএসআর অপশন 3 A and B অনলিটাই মার্ক করেছে, এখানে দিয়ে দিয়েছি। সিএসআর এর মতে তোমার অ্যান্সার হচ্ছে অপশন 3, বাট A B C তিনটেও হওয়া দরকার ছিল, বাট কোনোভাবে হয়নি। গ্রেট ওয়াল কাইনেজকে কীভাবে MCDকে অ্যাক্টিভ করে এখানে সেটা দেওয়া আছে, মানে কি MCDকে গ্রেট ওয়াল কাইনেজকে ফসফোরাইলেশন করে যার থ্রু আলটিমেট প্রোটিন PP2AB55 ইনঅ্যাক্টিভ হয়। আর এই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ হলে তবেই MCDকে কাজ করতে পারে। তো ও নিজের কাজ শুরু করার আগে গ্রেট ওয়াল কাইনেজের থ্রু ওই পার্টিকুলার PP2AB55 প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করবে দেয়। সো দ্যাটস ইট। প্রোটিন ট্রান্সপোর্টের এই কনসেপ্টটা বহুবার রিপিট হয়েছে আর খুব ইম্পর্টেন্ট, যে কোন প্রোটিনের কাছে কোন পার্টিকুলার ট্যাগ বা লাইসেন্স বা স্পেসিফিক সিকোয়েন্স থাকবে যেটা থ্রু বুঝতে পারবে যে প্রোটিনটা কোন লোকেশনে যাবে। সেটা কোনো অর্গানাল হতে পারে, সেলের প্লাজমা মেমব্রেন হতে পারে, বা সেলের বাইরেও যেতে পারে। সেখান থেকে কোয়েশ্চেন এসছে। আর এই কোয়েশ্চেনের আরেকটা কনসেপ্ট আছে যে ইয়ার থেকে গলগি আর গলগি থেকে অন্যান্য অর্গানেলস বা লাইসোজোম বা এন্ডোজোম, ওখানে যেতে গেলে
পার্টিকুলার কোন কোটেড ভেসিকল লাগে সেটা। এই দুটো কনসেপ্ট ইউজ করে এই পুরো কোয়েশ্চেনটা এসছে, আর এই কনসেপ্টটা বহুবার রিপিট হয়েছে। কয়েকটা টেবিল দিয়ে দিয়েছি, তো ওটা লার্ন করলে এখান থেকে বহু কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। তো ফার্স্ট, protein that destined for the lysosome are tagged with the mannose 6-phosphate group in the Golgi apparatus, which is recognized by the M6P receptor in the trans-Golgi network. একদম ঠিক। এত বড় কোয়েশ্চেনে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, তো ভেঙে ভেঙে পড়তে হবে। লাইসোজোম মানে ম্যানো 6-ফসফেটে ট্যাগ থাকবে, এটা সবাই জানে, এটা ইজি। বাট লাইসোজোম আর ম্যানো 6-ফসফেট দেখেই ঠিক মেরে দেবে না, এরকম না। পুরো লাইনটা পড়তে হবে A to Z, মানে লাইনের ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড পুরোটা যাচাই করতে হবে যে হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ড ঠিক আছে কিনা। যেমন এখানে বলেছে প্রোটিন ইন দ্যাট এক্সটেন্স অর লাইসোজোম আর অ্যাট উইথ দ্য ম্যানো 6-ফসফেট গ্রুপ, এতটা ঠিক আছে। ইন দ্য গলগি অ্যাপারেটাস, হ্যাঁ গলগি অ্যাপারেটাসই হয়। এবার গলগি অ্যাপারেটাস কোথায় হয় না, স্পেসিফিক্যালি ট্রান্স গলগি নেটওয়ার্কে। গলগি অ্যাপারেটাসে হয় বা গলগি বডিতেই হয়, ম্যানো 6-ফসফেট অ্যাড করা হয়, স্পেসিফিক্যালি ট্রান্স গলগি নেটওয়ার্কেই হয়। তো পুরো স্টেটমেন্টটা ঠিক। নেক্সট, সিগন্যাল রিকগনিশন পার্টিকেল এসআরপিও বলে ডিরেক্টলি মিডিয়াস ইনজারশন প্রোটিন ইনটু দ্য মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, না মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন নয়, ইয়ারে ইনসার্ট করার জন্য প্রোটিনকে এসআরপি পার্টিকেল ডিরেক্টলি ইউজ হয়। তো বি অপশন ভুল। বি যখন ভুল হয়ে গেল তাহলে কোন কোন অপশন এলিমিনেট হয়ে গেল, অপশন 2 এলিমিনেট হয়ে গেল। Next, the KDL receptor in the ER and Golgi apparatus works by retrieving soluble ER resident proteins that have accidentally moved to Golgi. হ্যাঁ, KDL receptor দুটোর মধ্যেই থাকে, ER এ আর গলগিতেও। কি হয় না, ER থেকে যখন প্রোটিন গলগিতে যায়, ER এ থাকার কথা কোনো প্রোটিনে, ও ভুল করে গলগিতে চলে গেছে। তখন থেকে কি হয়, ফিরিয়ে আনা হয়। এই ফিরিয়ে আনার ব্যাপারটাই হচ্ছে রেট্রিভাল বা রিট্রিভিং। কি করে আনা হয় না, KDL সিকোয়েন্স থাকে, KDL একটা পার্টিকুলার সিকোয়েন্স যেটা প্রোটিনের মধ্যে থাকে, যে প্রোটিনকে দেখে বোঝা যায় এটা ER এর প্রোটিন। এবার কোনোভাবে যদি সেই প্রোটিনটা ER থেকে গলগিতে চলে গেছে, গলগিতে থাকা KDL রিসেপ্টর সেই প্রোটিনে থাকা ওই KDL সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করে তাকে ভেসিকলে প্যাক করে আবার ER এ ব্যাক পাঠিয়ে দেয়। ব্যাক পাঠানোর পর আবার সেই প্রোটিনটাকে ER এ থাকা KDL রিসেপ্টর আইডেন্টিফাই করে নিজের মধ্যে ইনসার্ট করিয়ে নেয়। ঠিক আছে? তো এখানে সেটাই লেখা আছে যে KDL রিসেপ্টর দুটোর মধ্যেই থাকে। আর এটা হেল্পার রেট্রিভালে প্রত্যেকে আসে না, যে কোন প্রোটিনগুলো না যেটা অ্যাক্সিডেন্টালি গলগিতে চলে গেছে। ওকে? নেক্সট, cargo protein that need to exported from ER are packaged into COP2 vesicles based on the presence of an ER export signal in the cytosolic tail. হ্যাঁ, কার্গো প্রোটিন মানে যে মেইন টার্গেটেড প্রোটিনকে মুভ করানো হবে তাকে কার্গো প্রোটিন বলে। সেই প্রোটিনগুলো ER থেকে বেরোনোর সময় কিভাবে বেরোয় বা কিভাবে ট্রান্সপোর্ট হয়, তখন বেসিক্যালি কোপ 2 দিয়ে গলগিতে যায় এবং এই পার্টিকুলার এক্সপোর্ট সিগন্যাল ওই প্রোটিনটার সাইটোসলিক টার্মিনালে থাকে। এবার বিটা একদম ঠিক। লাস্ট, ল্যাথারিন কোটেড ভেসিকল আর প্রাইমারি ইনভলভ ভেসিকল ট্রাভেলিং বিটুইন গলগি অ্যান্ড ER, না গলগি আর গলগি আর ER এর মধ্যে কোপ 2 আর কোপ 1 এই দুটো কোটেড ভেসিকল ইউজ হয়। ল্যাথারিন কোটেড ভেসিকল গলগি থেকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইউজ হয়। ল্যাথারিন মানে অবভিয়াসলি ওটা আফটার গলগি, যখন মুভমেন্ট হবে ভেসিকলটাতে তখন আসবে। ER আর গলগির মধ্যে সবসময় নয় কোপ 1 নয় কোপ 2 ভেসিকল ইউজ হবে। কোনটা রাইট অ্যান্সার? নাম্বার 1। তাহলে কি বললাম এখানে যে ER আর গলগি এই দুটোর মধ্যে কোপ 1 আর কোপ 2 হেল্প করে। নয় কোপ 1 হবে নয় কোপ 2 হবে। তো পরে পেজে দেখাচ্ছি কোনটা কিসে হয়। আর কোন সিগন্যাল সিকোয়েন্স স্পেসিফিক ফর কোন লোকেশন সেটা দেখতে হবে। এখানে এই যে ER থেকে গলগি যখন, আচ্ছা রেডটা দেখো, রেডটা খেয়াল করো, যখন ER থেকে গলগিতে যাচ্ছে তখন ইউজ হচ্ছে কোপ 2। আর ব্লুটা খেয়াল করো, যখন গলগি থেকে ফিরে আসছে ER এ রিট্রিভ হচ্ছে তখন ইউজ হয় কোপ 1। তাহলে কোপ 1 বা 2 ইউজ হবে ER আর গলগির মধ্যে, এদের মধ্যে। আর যখনই আফটার গলগির পরের কথা বলবো তখন চলে আসবে স্যাকারিন, যেটা গ্রিন ভাবে দেওয়া আছে। এটা হলো এটা রেফারেন্স এখানে কিছু দেওয়া আছে। কেডিএল রিসেপ্টর কেডিএল ER এও থাকে আর গলগিতেও থাকে। গ্রিন কার্ড দেখতে পাচ্ছ, গ্রিন কালারের ER এও আছে আর গলগিতেও প্রেজেন্ট আছে। নেক্সট, এই সিকোয়েন্স গুলো ER এর জন্য কি, ER এর লিউমিনের জন্য কি, গলগির জন্য, মাইটোকন্ড্রিয়ার জন্য, নিউক্লিয়াসের জন্য, প্রত্যেকটা লোকেশন স্পেসিফিক করে এখানে দেওয়া আছে। ঘুরিয়ে ফিরিয়ে রিপিটেডলি কোয়েশ্চেন্স আসে এখান থেকে। তো প্রোটিন ট্রান্সপোর্টের এই কনসেপ্টগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলো ঘুরিয়ে দাঁড়িয়ে প্রত্যেক বছর কিছু না কিছু ভাবে রিপিট হয়। ঠিক আছে? নেক্সট, অ্যাচিং টাইপ কোয়েশ্চেন। ফার্স্ট, ATP পাওয়ার্ড পাম্পস। ATP পাওয়ার্ড মানে ফার্স্টে মাথায় আসার কথা এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা দুটোর মধ্যেই আছে, ফার্স্ট আর থার্ড। ফার্স্টের সঙ্গে আরেকটু বলেছে যে এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কাপেল টু অ্যানাদার মলিকিউল। কাপেলড মানে দুটো একসঙ্গে নয় একসাথে যাচ্ছে, নয় উল্টো দিকে যাচ্ছে। অ্যান্টিপোড আর সিম্পোড, এখানে অ্যান্টিপোড দেয়নি, সিম্পোড দিয়েছে, মানে ডি এর সঙ্গে যাচ্ছে 1।
তাহলে 2 আর 3 অপশন হবে না। আর এটিপি পাওয়ার সঙ্গে তাহলে কোনটা ম্যাচ করছে? against constitution gradient or electric potential মানে এর সঙ্গে আছে 3, এর সঙ্গে 3 অ্যান্সার চলে এসছে। বাকিগুলো দেখে নিই। বি বলেছে ইউনিপোর্টার, ইউনি মানে হচ্ছে 1, একাই যাবে। যেটা লাস্টে আছে ট্রান্সপোর্ট অফ হাইড্রোফিলিক মলিকুলস ডাউন দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর নেক্সট আছে চ্যানেল। যদি দুটোর মধ্যে বুঝিয়ে দুটো, তাহলে চ্যানেলস মানে হচ্ছে ফ্রিলি ডিফিউশন হবে। ডিফিউশনের মধ্যেই পড়ে চ্যানেলসটা। চ্যানেলস মানে কি? গেটের মতো। যখন মলিকুলস যাবে তখন গেট ওপেন হবে, মলিকুল যখন যাবে না গেট বন্ধ থাকবে। নরমাল ডিফিউশনের মতো। মানে ডিফিউশনের আন্টেই চ্যানেলস পড়ে। মানে চ্যানেলের সঙ্গে ফ্রিলি ডিফিউশন হাইড্রোফিলিক মলিকুল যাবে, আর ইউনিপোর্টার হয়ে যাচ্ছে 4 এরটা। তাহলে অপশন 4 ইজ কারেক্ট। এখানে সমস্ত চ্যানেলস আর ইম্পোর্ট অ্যান্টিপোর্ট আর সমস্ত রকমের পাম্পের ফটো দেওয়া আছে। জেনারেল প্রোটিন কি করে? এই যে ওপেন গেটের মতো জাস্ট ওপেন হবে আর বন্ধ হবে। ইজি পোর্ট মানে একজন, সিম পোর্ট মানে দুজন, বাট সেম জায়গায়। সিম, এস ফর সেম, এস ফর সিম। সিম পোর্ট মানে দুজন একসঙ্গে যাচ্ছে। অ্যান্টি পোর্ট মানে আলাদা। অ্যান্টি অবভিয়াসলি অ্যান্টি বোঝাই যাচ্ছে। অ্যান্টি মানে অপোজিট, আলাদা। একজন যেদিকে যাবে উল্টোজন তার অপোজিটে যাবে, অ্যান্টি। এখানে আছে ডিফারেন্ট টাইপ অফ পাম্প, পি টাইপ, এবিসি ট্রান্সপোর্টার, ভি টাইপ আর এফ টাইপ। এই বিভিন্ন পাম্প, চ্যানেল, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট যতগুলো টার্ম এখানে আছে সমস্ত টার্ম থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক ইয়ার বিপরীত কোয়েশ্চেন হয়। নয় ম্যাচিং টাইপ দেয়, নাহলে অন্যভাবে কোনো স্পার্ট বেঁচে দিয়ে দেয়, নাহলে কোনো না কোনোভাবে এই কয়েকটা টার্ম ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আছে। নেক্সট কোয়েশ্চেন, এটা প্রোটিন ট্রান্সপোর্টের একটা স্পেসিফিক কনসেপ্ট থেকে এসছে। এই কনসেপ্টের সঙ্গে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ দেওয়া আছে। এই কনসেপ্টটা রিপিট হয়। A putative mitochondrial signal peptide was attached to the N-terminus of the DHFR protein. কোনো একটা প্রোটিন দিয়ে দিয়েছে, এবার বলেছে ওই প্রোটিনের সঙ্গে মাইটোকন্ড্রিয়াল সিগন্যাল পেপটাইড অ্যাটাচ করে দিয়েছে। মানে প্রোটিনটা কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়ায় যাবে। তারপর ওটাকে ম্যামালিয়ান সেলে এক্সপোজ করে দিয়েছে। ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ওয়াজ আইসোলেটেড অ্যান্ড এ ফ্র্যাকশন ওয়াজ অসমেটিক্যালি শকড ব্রিফলি। মাইটোকন্ড্রিয়া আইসোলেট করা হয়েছে, তাহলে এখানে বুঝে নিতে হবে প্রোটিনটা মাইটোকন্ড্রিয়ায় চলে গেছে। তারপর কি করা হয়েছে? মাইটোকন্ড্রিয়াটাকে অসমেটিক্যালি শক দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর দুটো কন্ডিশন ক্রিয়েট করা হয়েছে, 1 আর 2। কি কন্ডিশন? যে ফার্স্ট বলছে অসমোটিক্যালি শকড আর আনক্রিয়েটেড পুলস। একটা মাইটোকন্ড্রিয়ায় শক দিয়েছে আর একটা মাইটোকন্ড্রিয়ায় শক দেয়নি, নর্মাল মাইটোকন্ড্রিয়া রেখেছে। একটা শক দিয়েছে আর একটা শক দেয়নি। তারপর কি করেছে? দুটোকেই ট্রিট করেছে প্রোটিয়েজ দিয়ে। ঠিক আছে। ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দ্য ডিএইচএফআর ওয়াজ ইনট্যাক্ট ইন বোথ কেস। দুটো কন্ডিশন করার পর দেখা গেছে বোথ কেস, দুটোতেই প্রোটিন ইনট্যাক্ট অবস্থায় ছিল, মানে ভালোভাবে সুস্থভাবে ছিল, কোনো ডিসরাপশন হয়নি। ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য ফাংশন অফ সিগন্যাল পেপটাইড। মানে যে সিগন্যাল পেপটাইডটা আমরা অ্যাটাচ করেছি এটার ফাংশন কি? মানে ঘুরিয়ে জানতে চেয়েছে যে ওই প্রোটিনটা মাইটোকন্ড্রিয়ার কোন লোকেশনে আছে। মাইটোকন্ড্রিয়া কি কি লোকেশন হতে পারে? 3টে হতে পারে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন বা স্পেসে, ইন্টার মেমব্রেন স্পেসে, আর নাহলে ম্যাট্রিক্সে। 3টে জায়গা হতে পারে। তো 3টে জায়গার মধ্যে কোথায় আছে? এটা হচ্ছে কোয়েশ্চেন। যখনই এরকম এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন দিয়ে দেবে তখন কি বলেছি কি করতে? লিখে নিতে খাতায়, ড্র করে নিতে। তো এটা ইজি হবে। তো সেভাবে করি। কন্ডিশন 1 আর কন্ডিশন 2। কন্ডিশন 1 এ মাইটোকন্ড্রিয়াকে অসমোটিক শক দেওয়া হয়েছে, আর কন্ডিশন 2 এ মাইটোকন্ড্রিয়াকে নরমাল রাখা হয়েছে। ঠিক আছে। তারপর দুটোকেই প্রোটিয়েজ দিয়ে ট্রিট করা হয়েছে। ঠিক আছে। এবার দুটোতেই দেখা গেছে যে আমরা প্রোটিনটাকে ভালোভাবে পেয়েছি। মানে প্রোটিনটা এমন একটা জায়গায় আছে যেটা শক দেওয়ার পরেও তার কোনো ক্ষতি হয়নি, কোনো ডিস্ট্রাকশন হয়নি। এখানে একটা কনসেপ্ট জানতে হবে যে অসমোটিক শক দিলে কি হয়? কোনো একটা অর্গানালি আউটার মেমব্রেনটাই নষ্ট হয়। মানে এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, এটা যদি মাইটোকন্ড্রিয়া আউটার স্পেস হয়, যদি শক দেওয়ার পর এই আউটার স্পেসটাই ভেঙে যাবে। ভেতরের ম্যাট্রিক্সের কোনো ক্ষতি হবে না। মানে ম্যাট্রিক্সের মধ্যে যে প্রোটিন থাকবে বা যা কিছু থাকবে সেগুলো পুরো প্রোটেক্টেড থাকবে। ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে প্রোটিনটা গেছে তাহলে কোথায় গেছে? ম্যাট্রিক্সে গেছে। সেটা কোনোভাবেই আউটার মেমব্রেন তো যায়নি। আউটার মেমব্রেন যায়নি। তারপর তো সেটা ফেসিং কোথায় আছে পরের কথা। আউটার মেমব্রেনে থাকলে, যদি আউটার মেমব্রেনেই থাকতো তাহলে কন্ডিশন 1 এ প্রোটিনটা ডিস্টার্ব হয়ে যেত, ইনট্যাক্ট থাকতো না। তাহলে 1 হবে না। ইনার মেমব্রেন নেই কেন? ইনার মেমব্রেনে থাকলেও ফার্স্ট কেসে ইনট্যাক্ট অবশ্যই থাকতো না। ফার্স্ট কেসে তো আমরা অসমোটিক শক দিয়েছি, মানে উপরের মেমব্রেনটা ডিস্টার্ব হয়ে গেছে। যা প্রোটিন ছিল এক্সপোজ হয়ে গেছে। তাহলে প্রোটিয়েজ দেওয়ার পর প্রোটিনটাকে ভেঙে নিত, ইনট্যাক্ট থাকতো না কোনোভাবে। কন্ডিশন 1 এ তো ইনট্যাক্ট আছে, তাহলে এটা ইন্টার মেমব্রেনেও নেই বা ইন্টার মেমব্রেন স্পেসেও নেই। 3 নম্বর কি বলেছে? যে মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেনে, অবভিয়াসলি আউটার মেমব্রেনে থাকবেই না। সেটা ইন্টার মেমব্রেনের মুখ থাকুক বা সাইডে চলে থাকুক, আউটার মেমব্রেনে থাকবেই না। 4 নম্বর বলেছে ম্যাট্রিক্সে। অবভিয়াসলি ম্যাট্রিক্সে আছে বলেই শকের পর প্রোটিয়েজ দেওয়ার পরেও ডিস্টার্ব হয়নি, ইনট্যাক্ট অবস্থায় আছে। দ্যাটস ইট। এরকম কনসেপ্ট আগের ইয়ারেও এসেছিল, ওটারও অ্যান্সার ম্যাট্রিক্সই ছিল।
এরকম না যে প্রত্যেকবারে অ্যান্সার একই হচ্ছে, এটা কোনোভাবে ম্যাচ হয়ে গেছে, বাট এই কনসেপ্টটা রিপিট হয়। কোয়েশ্চেন নাম্বার 7, সেল সাইকেল থেকে এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন। After synchronizing mammalian cells in culture with a double thymidine block, but no cell cycle normal duration রয়েছে 24 hours. Cells are released into phase medium. After 6 hours, cells are split into 4 set. 4 রকম সেট করা হয়েছে, প্রত্যেকটা সেটসে কিছু না কিছু ট্রিট করা হয়েছে। যেমন ফার্স্ট সেটে কিছু ট্রিট করা হয়নি, সেকেন্ড সেটে প্রোটিওজোম ইনহিবিটর দেওয়া আছে, থার্ডে মায়োসিন 2 ইনহিবিটর, আর লাস্ট ওয়ান 4 নম্বর সেটে দেওয়া আছে নোকোডাজল। বলেছে নর্মাল কোনো সেলের নর্মাল সেল সাইকেল চলছে, দ্যাট ইজ সিনক্রোনাইজিং, মানে নর্মাল যেভাবে হয় ওরকম চলছে, ডিউরেশন 24 আওয়ার। তারপর ওটাকে 4টে সেটে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা সেটে কিছু না কিছু করা হয়েছে, এবার কোনটার রেজাল্ট কি আসবে অ্যাকর্ডিং টু সাজাতে হবে। সো ফার্স্টে কি ট্রিট করেছে? নাথিং, মানে ফার্স্ট সেটে কিছু ট্রিট করা হয়নি, মানে নর্মাল যেমন সেল সাইকেল চলছে অ্যাজ ইট ইজ চলবে, মানে ফার্স্ট সেল সাইকেলে কোনো চেঞ্জ হবে না, মানে সিনক্রোনাইজিংই থাকবে। মানে প্রথমেরটা নর্মালি বোঝা যাচ্ছে না সিনক্রোনাইজলি হবে, মানে থার্ড অপশন এলিমিনেট হয়ে গেল, বাই নিউক্লিয়েটটা হবে না। নেক্সট সেকেন্ড সেটে দেওয়া হয়েছে প্রোটিওজোম ইনহিবিটর। প্রোটিওজোম ইনহিবিটর দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে সেল সাইকেলে প্রোটিওজোম কোথায় ইউজ হয়। প্রোটিওজোম ডিগ্রেডেশন কোথায় ইউজ হয়? অ্যানাফেজ শুরু হওয়ার আগে, যেখানে সিকিউরিনকে প্রোটিওজোম ডিগ্রেডেশন করে ডিগ্রেড করা হয়। তাহলে সিকিউরিন ডিগ্রেড হওয়ার পর সেফারেজ ফ্রি হয়, তারপর ও অ্যানাফেজ স্টার্ট করে। তাহলে প্রোটিওজোম ইনহিবিটর, প্রোটিওজোমকে যদি আমরা ইনহিবিট করে দিই তাহলে সিকিউরিনের ডিগ্রেডেশন হবে না আর অ্যানাফেজ স্টার্ট হবে না। পুরো সেল সাইকেলটা কোথায় আটকে যাবে? অ্যানাফেজের আগের স্টেটে, মানে মেটাফেজে অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে সেকেন্ডে কি হবে? মেটাফেজ অ্যারেস্টেড। তাহলে কোথায় আছে? 4 নম্বরে আছে। অ্যান্সার চলে এসছে আমাদের। তারপরে ওগুলো আমরা মিলিয়ে নেবো। থার্ডে বলেছে মায়োসিন 2 ইনহিবিটর। তো মায়োসিন 2 ইনহিবিটর দেওয়ার আগে আমাদের ভাবতে হবে 2 মানে মায়োসিন 2টা কোথায় ইউজ হয়? সেল সাইকেলটা কোথায় ইউজ হয়? মায়োসিন 2 ইউজ হয় সাইটোকাইনেসিস হওয়ার আগে। মানে এই সেলে যে মায়োসিন 2 ইনহিবিটর দেওয়া হয়েছে ওখানে কিরকম হবে না, নিউক্লিয়াসের ডিভিশন হয়ে যাবে। নিউক্লিয়াসের ডিভিশনের পর মানে ক্যারিওকাইনেসিসের পর যখন সাইটোকাইনেসিস শুরু হবে তখন মায়োসিন 2 এর ইউজ হয়। বাট এখানে মায়োসিন 2 কে আমরা ইনহিবিট করে দিয়েছি, আমরা দিইনি। মানে নিউক্লিয়াস ডিভিশন তো হয়ে যাবে, দুটো নিউক্লিয়াস তো হয়ে যাবে, বাট সেলটার সাইটোকাইনেসিস হবে না, সাইটোকাইনেসিস হবে না। তাহলে কি দেখা যাবে? মনে হবে যেন একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, তাই বাই নিউক্লিয়েটেড সেল দেখতে পাবো আমরা। থার্ডেরটা হবে বাই নিউক্লিয়েটেড সেল। লাস্ট ওয়ান ইজ নোকোডাজল। নোকোডাজল কি? এটা একটা মাইক্রোটিউবুলের ইনহিবিটর। তাহলে মাইক্রোটিউবুল সেল সাইকেল কখন ইউজ হয়? মেটাফেজের ফার্স্টে মাইক্রোটিউবুল ইউজ হয় স্পিন্ডেল অ্যাসেম্বলি করার সময়। যদি স্পিন্ডেল অ্যাসেম্বলি না হয়, মানে আমরা নোকোডাজল দিয়েছি, মানে মাইক্রোটিউবুলের কাজ কোনো মতেই হবে না। মাইক্রোটিউবুলের কাজ হবে না, মানে সেল তো মেটাফেজে চলে যাচ্ছে, কিন্তু মাইক্রোটিউবুলের কাজ না হওয়ার জন্য স্পিন্ডেল ফাইবার ফর্ম হবে না। স্পিন্ডেল ফাইবার ফর্ম না হলে সেল সাইকেল অ্যারেস্ট হয়ে যাবে কোথায়? না প্রো মেটাফেজে। কেন কি? প্রো মেটাফেজের আগেই একটা অ্যাসেম্বলি চেক পয়েন্ট থাকে, এটা হচ্ছে স্পিন্ডেল অ্যাসেম্বলি চেক পয়েন্ট, এসএসি, যেটা চেক করে যে ঠিকঠাক স্পিন্ডেল ফাইবার কানেক্টেড হয়েছে কিনা, ঠিকঠাক ফর্ম হয়েছে কিনা। তো স্পিন্ডেল ফাইবারই তৈরি হবে না, তাহলে মাইক্রোটিউবুলকে আমরা বন্ধ করে দিয়েছি, মাইক্রোটিউবুল ফর্মেশন বন্ধ করে দিয়েছে নোকোডাজল দিয়ে। মানে স্পিন্ডেল ফাইবার তৈরি হবে না, তো স্পিন্ডেল অ্যাসেম্বলি চেক পয়েন্টে সেল সাইকেলটা অ্যারেস্ট হয়ে যাবে, তাই প্রো মেটাফেজে পুরো সেল সাইকেল অ্যারেস্টেড হয়ে যাবে। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 4। নেক্সট পেজে দিয়ে দিয়েছি চার্টটা। এখানে অ্যাক্টিন আর মাইক্রোটিউবুলসের ইনহিবিটরদের চার্ট আছে। এটা পুরো মুখস্থ করতে হবে। অ্যাক্টিনের কোন কোন ইনহিবিটর আর মাইক্রোটিউবুলসের কোন কোন ইনহিবিটর, এগুলো পার্ট বি তে ডিটেল জিজ্ঞেস করে, ওর এইভাবে একটা করে ইনহিবিটর নাম ইউজ করতে কোনো কোনো না কোনো এক্সপেরিমেন্টে। ঠিক আছে? তো এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। ভেসিকিউলার ট্রান্সপোর্ট 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে কোনটা ঠিক? অল কারেক্ট স্টেটমেন্ট ঠিক করতে হবে। First বলছে clathrin coated mediated endocytosis requires the recruitment of adapters to the cytosolic phase of the plasma membrane. এরকম স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন এলে স্টেটমেন্টের ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড খুব ভালোভাবে পড়তে হবে, মানে মাঝখানে অফ টু বা কোনো একটা ওয়ার্ড ঘুরিয়ে দিলে ওই জিনিসটা ইনকারেক্ট হয়ে যাবে, মানে এতটাই ভালোভাবে পড়তে হবে। তো ক্ল্যাথারিন কোটেড এন্ডোসাইটোসিস হয় আমরা জানি, অ্যাডাপ্টার প্রোটিন ইউজ হয় জানি, কিন্তু এখানে কোন দিকে ফেস করে থাকে অ্যাডাপ্টার প্রোটিন ওটাও দিয়ে দিয়েছে, মানে কতটা ডিপলি ইনফরমেশন পড়তে হবে কোনো টপিক পড়তে গেলে। তো অবভিয়াসলি এটা একদম ঠিক স্টেটমেন্ট যে ক্ল্যাথারিন কোটেড এন্ডোসাইটোসিস হয়, আর হতে গেলে আমাদের অ্যাডাপ্টার প্রোটিন চাই কোন দিকে চাই? না যেদিকে সাইটোসল থাকবে সেই দিকে।
এটা অনেক সময় এরকমও দিতে পারতো যে নন সাইটোসলিড ফেজ বা এক্সোপ্লাজমিক ফেজ, মানে সাইটোসলিড উল্টো দিকে, তাহলে জিনিসটা ইনকারেক্ট হয়ে যেত। তো এখানে ইনকারেক্ট দেয়নি, এটা ঠিকঠাকই দিয়েছে, তাহলে ফার্স্ট অপশনটা ঠিক হয়ে যাবে। নেক্সট, দ্য লো পিএইচ এনভায়রনমেন্ট অফ আর্লি এন্ডোজোম লিডস টু ডিসোসিয়েশন অফ কার্গো, মানে যে প্রোটিনটাকে আমরা নিয়ে আসবো, ফ্রম ইটস রিসেপ্টর, অ্যালোয়িং দ্য রিসাইক্লিং অফ রিসেপ্টর টু দ্য প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, কোনো কার্গো প্রোটিনকে এই রিসেপ্টর থেকে রিসাইকেল করতে গেলে বা সেপারেট করতে গেলে আর্লি এন্ডোজমেই জিনিসটা হবে। আর জিনিসটা হওয়ার জন্য অবভিয়াসলি লো পিএইচটাকে লো হতে হবে, তবেই রিসেপ্টর থেকে কার্গো সেপারেট হতে পারবে। আর রিসেপ্টর এখানে আগে হয় আর্লি এন্ডোজম, তারপর লেট এন্ডোজম, তারপর আছে লাইসোজোম, যেখানে গিয়ে মেইনলি ডিগ্রেডেশন হয়। কোনো প্রোটিনকে তার রিসেপ্টর থেকে সেপারেট করতে গেলে ওটা আর্লি এন্ডোজমেই হয়ে যায়, আর্লি এন্ডোজমেই হয়ে যায়, মানে পিএইচকে লো হতে হয়। তো এটা অপশন বিও কারেক্ট স্টেটমেন্ট। লেট এন্ডোজমে which mature into lysosome, যেটা লাইসোজোমে ম্যাচিওর হবে, আর ডিরেক্টলি ইনভলভড ইন রিসাইক্লিং অফ সাইন্যাপটিক ভেসিকল উইথ নিউরন। বলেছে লেট এন্ডোজোমটা রিসাইক্লিং এর জন্য ইনভলভড, যেটা ভুল জিনিস। এক্ষুনি বললাম যখন রিসাইক্লিং হওয়ার হলে এটা আর্লি এন্ডোজোম থেকে রিসাইক্লিং হয়ে যাবে। কোনো প্রোটিন আর্লি এন্ডোজোম থেকে একবার লেট এন্ডোজোমে চলে গেলে সে আর ফেরত আসে না, রিসাইক্লিং হয় না। লেটে চলে গেলে, লেট এন্ডোজোমে চলে গেলে, লেট এন্ডোজোমে গেছে মানে ওটা লাইসোজোমে যাবে, গিয়ে ডিগ্রেড হয়ে যাবে। তাই রিসাইক্লিং যখন থাকবে ওটা ডিরেক্টলি ইনভলভড হবে কার না আর্লি এন্ডোজোমের, কিন্তু এখানে লেট এন্ডোজোম দিয়েছে, মানে এই স্টেটমেন্টটা ভুল। ঠিক আছে, তো ভুল এটা। লাস্ট হচ্ছে দ্য মাল্টিভেসিকুলার বডি পাথওয়ে ইনভলভস দ্য ফর্মেশন অফ ইন্ট্রালিউমিনাল ভেসিকলস উইথ শর্ট কার্গো ফর ডিগ্রেড আয়ন্স ইন দ্য লাইসোজোম। এটা ঘুরিয়ে গাড়িয়ে স্টেটমেন্টটা দিয়েছে, এটা কিছুই না, এটা বলেছে যে মাল্টিভেসিকুলার বডি পাথওয়ে ইনভলভস, মাল্টিভেসিকুলার মানে যে লেট এন্ডোজোম, তো অনেকগুলো টুকরো 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 স্ট্রাকচার দিয়ে তৈরি, যেটা কি আলটিমেটলি লাইসোজোম তৈরি করবে। সেটাকেই বলেছে যে মাল্টিভেসিকুলার বডি পাথওয়ে ইনভলভ থাকে ফর্মেশন অফ ইন্টারলিউমিনাল ভেসিকল। ইন্টারলিউমিনাল ভেসিকল মানে লাইসোজোমকে বলছে, ভেসিকল ফর্ম করে যেটা কার্গোকে ডিগ্রেড করে, ডিগ্রেড আয়ন ইন দ্য লাইসোজোম। তো অপশন ডিও কারেক্ট। এখানে কনফিউশন হতে পারতো, এ বি তো ঠিক হবে, অনেকে করে ফেলেছে এ আর বি, বাট ডিটা নিয়ে কনফিউশন যে ডিটা হবে কি হবে না, কারণ এখানে এ বি অপশানে আছে আর এ বি ডি অপশানে আছে। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার 4। এখানে এলডিএল রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস দিয়ে যে কিভাবে হয় প্রসেস, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা পড়তে হয়, এটা পড়বে। এই যে সাইটোসলিড দিকে অ্যাডাপ্টার প্রোটিন থাকে, ফার্স্ট যে অপশনটাই ছিল। আর কিভাবে কোনো কার্গো প্রোটিন রিসাইক্লিং হয় বা ক্ল্যাটারিং কোড অ্যাসেম্বলি হয়, ডিসঅ্যাসেম্বলি হয়, এটা রেফারেন্স দেওয়া আছে, তোমরা করতে পারো। পার্ট সি এর কোয়েশ্চেন এখানেই শেষ। যদি কিছু বাকি থেকে যায়, কোনো কোয়েশ্চেন যদি বাদ পড়ে যায়, তাহলে অন্য কোনো ইউনিটে অ্যাটাচ করে দেবো, ওখান থেকে দেখে নেবে তোমরা। আর তোমরা এইভাবে পর্ব প্র্যাকটিস করতে থাকো, আরও প্রত্যেকটা ইউনিট আস্তে আস্তে আসে। তো থ্যাংকস ফর ওয়াচিং।